রিয়ার আব্বুকে কল দিয়ে বলল, আব্বু, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি যেখানে কাজ করি সেটা আম্মুর বাপের বাড়িতে কাজ করি। আমি আম্মুর পাশে আশেপাশে থাকার চেষ্টা করি। কি, তুই এই বাড়িতে কাজ করস মানে? হ্যাঁ আব্বু, আমি বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করি। আরে কপাল রে, যে নানির বাড়িতে তুই কাজের বুয়া! ইস, এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া ওর আব্বুকে বুঝিয়ে ফোনটা রেখে দিল। রিয়া প্রতিদিন রান্না শেষ করে হসপিটালে যেতে লাগলো। রূপার জ্ঞান ফিরছে না। রূপার অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যেতে লাগলো। আর এদিকে আদিত্যের বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো। রিয়া আনমনে কাজ করছিল। রিয়া চা বানিয়ে রাফির রুমে গেলে রাফি রিয়ার সাথে জোর জবরদস্তি করতে লাগলো। রিয়া রাফিকে থাপ্পড় দিয়ে বলল, বিয়াদব ছেলে, বিয়ে করতে পারিস না? এত যখন শারীরিক চাহিদা, তোর আব্বু আম্মুকে বল বিয়ে করে নে। তোর এত বড় সাহস আমার গালে থাপ্পড় দাস? তোকে তো আমি। রাফি কথাটা বলে রিয়াকে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে রিয়ার উপরে উঠে যেই রিয়ার ওড়না টান দিয়ে ফেলে দিতে যাবে তখনই আদিত্য রাফির রুমে এসে এই অবস্থা দেখে রাফিকে লাথি দিয়ে রিয়ার ওপর থেকে ফেলে দিয়ে মারতে লাগলো। রিয়া কান্না করতে লাগলো। আদিত্য ওড়নাটা তুলে রিয়াকে দিয়ে, ছি, তুই এত নিচে নেমে গেছিস? রিয়ার গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পাস তুই? তোর হাত আমি ভেঙে ফেলবো। রাফির হাত ভাঙতে যাবে তখনই তুলি এসে ধরে ফেলে। তুলি আদিত্যকে ধাক্কা দিয়ে বলল, ওই মেয়ের জন্য তুমি নিজের ভাইকে কেন মারছো? ওই মেয়েটার নজর খারাপ, আমি দেখেছি। মেয়েটা সবসময় রাফির ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে। ভাবি, আপনিই বলেন। ভাইয়া আমাকে এই মেয়েটার জন্য মারছে। এই মেয়েটা আমার সাথে জোর জবরদস্তি করতেছিল, আর ভাইয়া আমাকে ভুল বুঝে আমাকে মারছে। একদম চুপ। রিয়ার নামে একটা বাজে কথা বলবি না। আমি জানি রিয়া কেমন, তোর মুখ থেকে ওর সম্পর্কে জানতে হবে না। শোন, তোকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, তোকে যেন রিয়ার আশেপাশেও না দেখি। আদিত্য রাফিকে ছেড়ে দিয়ে রিয়ার হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। তুলি আর রাফি অনেকটা রেগে গেল। ভাবি, একটা জিনিস খেয়াল করছেন? ভাই এই মেয়েটার প্রতি বেশি ভালোবাসা দেখাচ্ছে না? আমার কেন জানি মনে হয় ওরা একে অপরকে অনেক আগে থেকে চেনে, ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে। একদম, আমিও খেয়াল করেছি। আমারও মনে হয় কোনো না কোনো কানেকশন ওদের মাঝে আছে। যাই হোক, শোনো, ওই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করতে হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি ভেবে তোমাকে জানাবো কিভাবে ওকে সরানো যায়। ওকে। দুইজন রিয়াকে তাড়ানোর বুদ্ধি বের করতে থাকলো। আর এইদিকে আদিত্য রাগী লুক নিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, রাফি, আপনাকে কবে থেকে ডিস্টার্ব করছে? যেদিন থেকে আমাকে দেখেছে সেদিন থেকে আমার পিছু নিয়েছে। আমাকে আগে কেন বলেননি? আর একটু হলে কি হতো? বলে কি হবে? আমি তো একটা পতিতা, আমার সাথে আর ভালো কি আশা করা যায়? রিয়ার কথা শুনে আদিত্য রাগ উঠে গেল। রিয়াকে মারতে গিয়েও মারল না। আদিত্য বলল, এই আমার সামনে থেকে যান, না হলে খুব খারাপ হয়ে যাবে। রিয়া আদিত্যের রুম থেকে বের হয়ে আসলো। রিয়া নিজের চোখ মুছে নিচে চলে গেল। প্রিয়া, তাড়াতাড়ি কাজ কর, অনেক কাজ বাকি আছে। মেহমান আসা শুরু হয়ে গেছে, আর তোকে খুঁজে পাওয়া যায় না। রিয়া রহিমা খালার কোনো কথা না শুনে কাজ করতে লাগলো। আদিত্য আর তুলির বিয়ের জন্য সবার আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। 3 দিন পর তুলি আর আদিত্যের বিয়ে। রিয়া যত কথাগুলো ভাবছে তত বুকটা ফেটে যাবে এমন অনুভব করতে লাগলো। সন্ধ্যার দিকে হসপিটাল গিয়ে আবার রাতে চলে আসলো। রূপা আগের থেকে দিন দিন বেশি খারাপ অবস্থায় চলে যাচ্ছে। রিয়া একদিকে আদিত্যের বিয়ে টেনশনে আর অন্যদিকে ছোট বোনের এই অবস্থা। রিয়া যেন বুঝতে পারছে না কি করবে। রিয়া বিয়ের কাজ করতে লাগলো। হঠাৎ করে রিয়ার আপু কল আসলে রিয়া রিসিভ করলো। রিয়া, তুই কোথায়? এখনই হসপিটাল চলে আয়, রূপার জ্ঞান ফিরেছে। তাড়াতাড়ি আয়, বা ছটফট করছে খুব। রিয়া কথাটা শুনে দৌড়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। রিয়া হসপিটালে গিয়ে রূপার কেবিনে ঢুকে রূপার কাছে এগিয়ে যায়। রূপার সাথে কথা বলতে লাগলো। রূপার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রূপা অনেক কষ্টে বলল, আপুরে, আমি মনে হয় আর বাঁচবো না। আপু, আমার শেষ ইচ্ছেটা পূর্ণ করবে? আপু, আমি না মরে যাওয়ার আগে আমার আম্মুকে এক নজর দেখতে চাই। আমি তো সেই ছোটবেলা থেকে আম্মুর আদর পাই নাই, তাকে কেমন দেখতে আমি তাও জানি না। আপু, প্লিজ আমার শেষ ইচ্ছেটা পূর্ণ করে দাও। তোর পাগলি, তোর কিচ্ছু হবে না। রূপা জোর জোর নিঃশ্বাস নিতে লাগলো। রিয়া চিৎকার করে ডাক্তার ডাকতে লাগলো। ডাক্তার এসেছে রূপাকে দেখতে লাগলো। ডাক্তার বলল রূপা ওর মাকে দেখতে চায়।
যেভাবেই হোক ওর মাকে যেন নিয়ে আসে। রিয়া উপায় না পেয়ে বাহিরে চলে আসে। রিয়ার আব্বু বলল, রিয়া, তোর আম্মুর সাথে আমিও দেখা করতে চাই। না আব্বু, আম্মু অনেক ভালো আছে, আমি তোকে নিয়ে আসব, কিন্তু তোমাকে যেতে হবে না। আমাদের জন্য তার সুখের সংসার নষ্ট হোক সেটা আমি চাই না। রিয়া আর এক মুহূর্ত দেরি না করে একটা রিক্সা নিয়ে আদিত্যদের বাসায় চলে গেল। বাসে গেলে রাফি রিয়াকে দেখিয়ে বলল, দাদিমা, তোমার আদরে রিয়া এসে গেছে। রিয়া কিছু বুঝে ওঠার আগে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল সালেহা চৌধুরী। রিয়া গালে হাত দিয়ে বলল, ম্যাম, আমি কি করছি আমি জানি না, আমাকে কেন মারছেন আমি সেটাও জানি না। ম্যাম, আমি ভুল করে থাকলে আমাকে পরে মারেন, আমাকে প্লিজ বলবেন আপনার ছোট মেয়ে কোথায়। চুপ, এত নাটক করবি না। তুই গতকাল রাতে আমার সাথে কি কি করছোস সবকিছু আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। মানে বুঝোস না? আর ভাইয়া, তুমি আমাকে বলবো যে আমাকে মারলে? এই পিকগুলো নিজেই দেখলে তো এখন কি বলবে? প্রায় সময় আমাকে রিয়া এমন বাজে ইঙ্গিত দিত। প্রতিদিন চা দেওয়ার নামে আমার রুমে এসে আমার সাথে এমন করতো। আর আমি ছেলে মানুষ, কতদিন নিজেকে ধরে রাখবো? রাফি সবাইকে উদ্দেশ্য করে কিছু ছবি দেখালো, যেখানে একদম বোঝা যাচ্ছে রিয়া রাফির সাথে জোর করে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে। রিয়া ছবিগুলো দেখে মাথা ঘুরে পড়ে যাবে এমন অবস্থা। রিয়া আদিত্যের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করেন, আমি এমনটা কোনোদিন করিনি, আমি এমনটা করতে পারি না। আমি রাফিকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আদিত্য কিছু বলল না। তুলে রিয়ার চুল ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, চুপ, মিথ্যাবাদী, একদম মিথ্যা কথা বলবি না। বামন হয়ে চাঁদে হাত দিতে চাস? ছি, আমি ভাবতেও পারছি না তুমি এমনটা করবে। তোমাকে আমি বিশ্বাস করতাম, আর তুমি কি না? ছি। আম্মু, বিশ্বাস করো, আমি এমন কাজ করি নাই। আম্মু, ওই ছবিটা কিভাবে উনি তুললো আমি নিজেও জানি না। আম্মু, আমি ওনাকে চা দিতে গেলে উনি আমার সাথে অসভ্যতামি করতো। আমি অনেকবার ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। রিয়ার মুখ থেকে আম্মু ডাক শুনে সবাই অবাক হয়ে গেল। তুলি রিয়ার চুলের মুঠো ধরে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, বেয়াদব মেয়ে, এত বড় সাহস! তুই ফুপিকে আম্মু বলে ডাকিস? তোর কোন সম্পর্কে আম্মু হয়? হ্যাঁ, রিয়া তুলিকে ধাক্কা দিলে তুলি পড়ে যায়। তুলি রেগে ওঠে। তুলি বলল, হাউ ডিয়ার ইউ পুষ্মে! রিয়া রেগে তুলি বলতে লাগলো, খবরদার, ইফ ইউ পুট ইয়োর হ্যান্ড অন মি আই উইল ব্রেক ইয়োর হ্যান্ড। আই এম সরি ফর ইয়োর ব্যাড বিহেভিয়ার। ও ডু আই হ্যাভ নো রেসপেক্ট বিকজ আই ওয়াক ইন দিস হাউস? রিয়াকে ইংরেজিতে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে গেল। রিয়া নিজেকে কন্ট্রোল করে রুমার কাছে গিয়ে বলল, সরি আপনাকে আম্মু বলার জন্য। প্লিজ আমার সাথে আপনি একটু হসপিটালে যাবেন, আপনাকে বড্ড প্রয়োজন। আপনাকে বলেছিলাম না আমার আম্মুকে দেখতে আপনার মতো। আমার বোনকে আপনি দেখবেন একটু, বলবো আপনি আমাদের আম্মু। প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখেন, আমার বোনের অবস্থা বেশি ভালো না। প্লিজ আপনি আমার সাথে চলুন, আমি একটা পায়ে ধরছি। তোমার মতো নোংরা মেয়ের কথা আমি বিশ্বাস করি না, আর আমি কোথাও যেতে পারবো না। এখন চলে যাও। তোমাকে জানো আমি আমাদের বাড়ির আশেপাশেও না দেখি। রিয়া রুমার পায়ে ধরে পড়ল, দেখেন, আমি খুব খারাপ একটা মানুষ। আমি জানি আমার মতো জঘন্যতম একটা মানুষও নেই। আমাকে যত শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। দয়া করে প্লিজ আমার সাথে চলুন, আমার বোনের অবস্থা খুব খারাপ। আম্মু আম্মু করে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। প্লিজ চলুন। খবরদার ফুপি, এই মৃত্যুকে কথা বিশ্বাস করবে না। ওই তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, সবার সামনে ভালো সাজার চেষ্টা করছে। ফুপি, দাদিমা, ওকে এক্ষুনি চাকরি থেকে বের করে দাও, আর এই বাড়ি থেকে বের করে দাও। তাহলে এইসব মেয়েরা ঠিক হবে, জীবনে কখনো যেন বড়লোক ছেলের ফাঁসাতে না পারে। রিয়া রাফির কথাগুলো সহ্য হলো না। রিয়া রেগে রাফির কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুই ছেলে বলে যা মুখে আসবি তাই আমাকে বলবি, আর সেটা আমি হজম করে নেব? আমাকে চুপচাপ তোর অন্যায়গুলো সহ্য করতে দেখে আমাকে যদি নরম ভেবে থাকিস তাহলে জীবনের সব থেকে বড় ভুল করেছিস। আমার ধৈর্য সীমা অতিক্রম করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। তাই এখনো সময় আছে, ভালো হয়ে যা, মেয়েদের সম্মান করতে শেখ। শোন, তোকে আমি আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসি। তোর এত অন্যায় কেন সহ্য করছি জানিস? আমার আশা ছিল তুই ভালো হয়ে যাবি। আমি চাইলে সবাইকে অনেক আগে সব বলে দিতে পারতাম,
কিন্তু কাউকে বলি নাই। আমি চাই না তুই বাড়ির সবার সামনে ছোট হয়ে যা। আমার সরলতাকে দুর্বলতা হিসাবে নিস না। রিয়ার কথা শুনে রাফি চুপ হয়ে গেল। রিয়া আবারও রুমার কাছে গিয়ে হাত জোর করে বলতে লাগলো। রুমা রিয়ার কথা শুনে বিশ্বাস করলো না। রিয়া অসহায় হয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। রিয়া ওই বাসা থেকে বের হয়ে চলে আসলো। হসপিটালে গিয়ে ওর আব্বুর সামনে গিয়ে বলল, আব্বু, আমি আম্মুকে আনতে পারি নাই। আব্বু, আম্মু আমার কথা বিশ্বাসই করলো না। আব্বু, আমি এখন কি করব বলো না আব্বু। আর কিছু করতে হবে না, রূপার এই দুনিয়াতে বেঁচে নেই, আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে। রিয়া যেন থমকে গেল। রিয়ার আব্বু কান্না করতে করতে হাঁটু গেড়ে বসে পড়ল। রিয়া দৌড়ে গিয়ে রূপাকে দেখতে পাই সাদা কাপড়ে মুড়ে রেখে দিয়েছে। রিয়া রূপার লাশ ধরে চিৎকারতে কান্না করতে লাগলো। আর এদিকে রহিমা রুমাকে বলল, ম্যাম, রিয়া আপনাকে মিথ্যা বলে নাই। ওর বোন আসলেই অসুস্থ। মেয়েটা বড্ড মামা করছে। আমি দেখতে গেছিলাম। কি রিয়া সত্যি বলছিল? হ্যাঁ। ওর বোন কোন হসপিটালে? আমাকে নিয়ে যাবে? আমার বুকের ভেতর কেমন যেন একটা অনুভব হচ্ছে, বুকের ভেতর চাপা কষ্ট অনুভব হচ্ছে। রুমা কিছু বলতে যাবে, তখনই রহিমার ফোনে কল আসছে। রিয়ার কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে নেয়। রিয়া, কান্না করিস কেন? রূপা ঠিক আছে তো? খালা, রূপা। কি হয়েছে রূপার? খালা, রূপা আমাদের ছেড়ে চলে গেছে। রিয়া কথাটা বলে কান্না করতে লাগলো। আর রহিমা কান থেকে ফোনটা পড়ে গেল। রুমা বলল, কি হয়েছে রহিমা, কান্না করছো কেন? রূপা মারা গেছে? ছোট্ট মেয়েটা এই অকালে চলে গেল, ভাবতেই কেমন কষ্ট হচ্ছে। কি রূপা মারা গেছে? এটা আমি বিশ্বাস করি না। ওইটুকু মেয়ে কিভাবে সবাইকে ছেড়ে চলে যেতে পারে? আদিত্য কথাটা বলে দৌড়ে যেতে নিবে। রুমা বলল, আদিত্য, আমিও যাবো তোর সাথে। রিয়া কান্না করছে। রিয়ার কান্না দেখে সবার চোখের পানি চলে এসেছে। রিয়ার আপু এক সাইডে বসে আছে, একদম বরফের মতো জমে আছে। রুমা রিয়াকে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? কি দেখতে এসেছেন? আরে আপনি চলে যান, আপনাকে আর দরকার নাই। যখন দরকার ছিল তখন তো আসলেন না, এখন কেন আসলেন? আরে আপনাকে দরকার নাই, এখনই এখান থেকে চলে যান। আমার বোনের আর আপনাকে দরকার নেই। আমার বোন চলে গেছে, তো ওর শেষ ইচ্ছাটা পূরণ করতে পারিনি। একটু আমার কথা বিশ্বাস করলে কি হতো? রিয়া, আমি বুঝতে পারি নাই যে তুমি সত্যি বলছো। রাফির কথা শুনে এমনিতেই অনেক রাগ উঠেছিল, এই জন্য তোমার কথাগুলো শুনতে ভালো লাগছিল না। আমি ভেবেছিলাম তুমি মিথ্যে নাটক করছো। হ্যাঁ হ্যাঁ, আমি নাটক করেছি। নাটকের ফলাফল দেখতে তো পারছেন। দেখলেন? রুমা চৌধুরী, আপনি এখান থেকে চলে যান। আপনাকে সত্যি আর দরকার নাই। আপনি আপনার মতো থাকুন, আমরা অনেক ভালো আছি। চলে যান। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আদিত্য রুমার কাছে গিয়ে বলল, রিয়া, তুমি শান্ত হও। রূপা ওঠো, এভাবে ঘুমিয়ে আছো কেন? রূপা দেখো, তোমাকে আমি ধরেছি, তুমি আমাকে মারবে না। রূপা ওঠো না, এভাবে শুয়ে থেকো না। রূপা ওঠো। আদিত্য কথাটা বলে জোরে জোরে কান্না করতে লাগলো। আদিত্য রিয়াকে ধরে বলল, রিয়া প্লিজ শান্ত হও, আমরা সত্যি মানতে পারছি না রূপা আমাদের ছেড়ে এভাবে চলে যাবে। আপনারা না মানলে কি যায় আসে? আমার বোন তো চলে গেছে। যান, আপনার ফুপিকে নিয়ে চলে যান। বিশ্বাস করুন, আপনাদের সাথে দেখা না হলে আমার বোনটাকে হারাতে হতো না। আপনারা চলে যান প্লিজ। রিয়ার চিৎকার শুনে রিয়ার আপু মানুষের ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই রুমা তার ফ্যামিলিকে দেখতে পায়। রিয়ার আপু রিয়ার কাছে আসলে রুমা সালেহা চৌধুরী অবাক হয়ে যায়। রুমা কয়েক পা পিছিয়ে যায়। রিয়ার আপুকে জড়িয়ে ধরে বলল, আব্বু, ওই মহিলাকে চলে যেতে বলো। আমার ওনাকে সহ্য হচ্ছে না। শুধুমাত্র ওনার জন্য আমার ছোট বোনের শেষ ইচ্ছাটা পূরণ করতে পারিনি। আমার ছোট বোন একটা আক্ষেপ নিয়ে দুনিয়া থেকে চলে গেল। রূপা, রিয়া তোমার সন্তান। রুমা রূপার লাশ ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। রূপার মুখ দেখে মুখে জড়িয়ে ধরে বলল, রূপা মা, আমাকে ক্ষমা করে দে রে মা, আমি তোর সাথে শেষ দেখাও করতে পারলাম না। ওই রূপা, উঠে দেখ, তোর আম্মু তোর কাছে ফিরে এসেছে। এই রূপা, উঠ না মা, একবার আমাকে আম্মু বলে ডাক না রে। এই রূপা, এবার চুপ করে থাকিস না, একবার আমাকে মা বলে ডাক না। এই রূপা, তোর আম্মু তোদের অনেক খুঁজেছে, তোদের অনেক ভালোবাসে রে তোদের আম্মু। এই রূপা, উঠ না রে মা, তোর আম্মুকে একবার আম্মু বলে ডাক না রে। রুমা কথাগুলো বলে কানে ভেঙে পড়লে সালেহা চৌধুরী রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এইটা দেখে সবাই অবাক হয়ে গেল। রুমা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেল। জ্ঞান ফিরতে দেখতে পেল ও একটা রুমে শুয়ে আছে। রূপা বলে চিৎকার দিয়ে উঠে পড়ল, এই আপনি এসব নাটক বন্ধ করেন, এখন এই বাড়ি থেকে চলে যান।
রিয়া, তুই আমাকে ক্ষমা করে দে। আমি কেন যে তোর কথা বিশ্বাস করলাম না। আজ বিশ্বাস করলে হয়তো রূপার সাথে শেষবারের মতো কথা বলতে পারতাম। রিয়া, তুই কেন আগে বলস নাই তুই আমার সন্তান? কেন আমাদের থেকে নিজের পরিচয় লুকিয়েছিস? আপনি বাসা থেকে চলে যান। আপনাকে আমি কোনো কিছুর উত্তর দিতে চাই না। আপনি কি যাবেন নাকি আমার মরা মুখ দেখবেন কোনটা? রিয়া, দাদুভাই এভাবে বলে না। দেখো, এখানে তোমারও দোষ আছে। আমাদের আগে কেন বলো নাই? তোমার পরিচয় এভাবে কেন লুকিয়ে রেখেছিলে? তুমি জানো আমরা তোমাদের কত খুঁজেছি। কি পরিচয় দিতাম? আপনারা তো ভালোই আছেন। আমাদের কথা আপনাদের মনে যে কত আছে তা তো দেখতেই পেয়েছি। নতুন সংসার, স্বামী, সন্তান নিয়ে উনি ভালো আছেন। সেখানে গিয়ে কেন ওনাকে বরং ওনার সংসার ভাঙতে যাব আমি? তখনই রিয়ার দাদু বাড়ি থেকে লোকজন এসেছে। রিয়াকে সান্ত্বনা দিয়ে রিয়ার আব্বুকে নিয়ে চলে গেল। রিয়া যেতে না চাইলে জোর করে নিয়ে যায়। রিয়া সারাদিন কান্না করে। রিয়ার আব্বু বলল, রিয়া, কান্না করিস না। আর কান্না করলে রূপার আত্মা কষ্ট দিস না। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে রূপা অনেক কষ্ট পাবে রে। না আব্বু, আমি আর কান্না করব না। এই দেখো, এই যে আমি চোখ মুছলাম, আর কান্না করব না। কিন্তু আব্বু, আমার এই সব ভালোবাসা যে সহ্য হচ্ছে না। যখন আমার বোনটা বেঁচে ছিল তখন তো কেউ ছিল না আমাদের পাশে। আজ আমার বোনটা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, তখনই সবাই আমাদের আপন করে নিল। আমার বোনটা কতটা আক্ষেপ নিয়ে এই দুনিয়া থেকে চলে গেল। আব্বু আমাকে এক নজর দেখার জন্য কতটা ছটফট করেছিল। আমি পারি নাই ওর শেষ ইচ্ছাটা পূরণ করার। কথাটা বলে রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিয়ার আব্বু রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর কষ্ট পাস না। তুই তো চেষ্টা করছিস। আর রিয়া, তুই তোর আম্মুকে নিয়ে আসলেও রূপার সাথে দেখা হতো না রে। তুই চলে যাওয়া 10 মিনিট পরে এই দুনিয়া থেকে বিদায় নেয়। এটা ভেবে কষ্ট পাস না। এক মেয়েকে তো হারিয়ে ফেললাম, আবার তোকে হারাতে চাই না রে মা। রিয়া কান্না করতে লাগলো। রিয়ার বড় খালামণি রিয়াকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। এভাবে অনেকদিন কেটে যায়। রিয়া এখন কারোর সাথে কথা বলে না। সারাদিন একে একটা রুমে শুয়ে থাকে। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। রিয়ার অবস্থা প্রায় খারাপের দিকে চলে যাচ্ছে। রুমা রিয়ার সামনে আসার সাহসও পাচ্ছে না। আর এইদিকে এই অবস্থার কারণে আদিত্যের বিয়ে পিছিয়ে দেয়। আদিত্য প্রতিদিন রিয়ার সাথে দেখা করতে আসলেই রিয়া আদিত্যের সাথে দেখা করে না। প্রতিদিন আদিত্য ব্যর্থ হয়ে ফিরে যায়। রিয়া এই কয়েক মাসে এটা জেনে গেছে যে তার মা কাউকে বিয়ে করে নাই। তার বাবার স্ত্রী হয়ে তার দাদুর বাড়িতেই থাকতো। আর তার বড় খালামণির রাগের কারণ ছিল তার আব্বু আম্মু পালিয়ে গেলে তার ছোট চাচুর সাথে তাকে বিয়ে দেওয়ার কারণে। সেই কারোর সাথে ভালো করে কথা বলতো না। এদিকে রিয়ার আব্বু রিয়ার টেনশনে বসে থাকতে দেখে রুমা এসে কাঁধে হাত রাখলো। রুমা, আজ আমি সব তো ফিরে পেলাম, শুধু আমার ছোট মেয়েটাই কাউকে পেল না। আজ তুমিও আমার সাথে আসো, আমার ফ্যামিলিও আছে, কিন্তু আমার ওই ছোট মেয়েটাই নেই। রিয়াকে আমি কিভাবে সান্ত্বনা দিব বলো, এখানে আমি নিজেই এইটা মেনে নিতে পারছি না। রিয়ার আব্বু কান্না করতে লাগলো। রুমা রিয়ার আব্বুর দুইটা হাত ধরে বলল, সব দোষ আমার। আমি আমার সন্তানের কাছে থাকলে আমার ছোট্ট মেয়েটাকে হারাতে হতো না। আমার মেয়ে দুইটা কত কষ্ট পেয়েছে জীবনে। যদি আমি ওদের পাশে থাকতাম তাহলে এত কষ্ট পেতে হতো না। আমাদের বাড়িতে কাজের বুয়া হয়ে থাকতো না, আর আমাকে না পাওয়ার আক্ষেপও থাকতো না। ভুলটা তোমার একার না, আমারও আছে। আমি কেন যে তোমাকে রাগে বসে ডিভোর্স দিয়ে মেয়েদের নিয়ে চলে আসলাম। যদি ধৈর্য ধরে সবকিছু ঠিকঠাক করে নিতাম তাহলে আজ এমন কিছুই হতো না। দেখো, অতীত নিয়ে আর ভেবে লাভ নাই। এখন তোমাদের একটা সন্তান আছে, যাকে নিয়ে ভাবা শুরু করো। অতীত ভেবে আর সেটাকে ফিরিয়ে আনতে পারবে না। রিয়াকে কিভাবে আগের মতো স্বাভাবিক করবে সেটা নিয়ে ভাবো। আম্মু, আমি তো ওর সামনে যেতে পারছি না। ওর সামনে গেলে ওই রেগে যাচ্ছে, আমাকে সহ্য করতে পারছে না। এই ভয়ে তুই রিয়া থেকে দূরে থাকিস না, এর কাছে যাওয়ার চেষ্টা কর। দূরে দূরে থেকে আরো দূরত্ব বাড়িয়ে দিস না। হ্যাঁ, এটা আম্মা ঠিক কথা বলছে। তুমি তো ওর আম্মু, ওই যত ওই রেগে থাক না কেন তোমাকে ওই ভালোবাসে। দেখো, তোমাকে ওই ক্ষমা করে দিবেই, তাই তুমি ওর কাছ থেকে দূরে চলে থাকো না। রুমা কিছুক্ষণ ভাবতে লাগলো। তারপর রিয়ার রুমে চলে গেল। রিয়ার রুমে যেতে রিয়া চিল্লিয়ে উঠল। রিয়ার আম্মু রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা, আমি জানি তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু মা একবার ভেবে দেখেছিস আমি তোদের মা। আমি যত খারাপই হই না কেন, একটা মা কখনো তার সন্তানের ক্ষতি চাইবে না। তোর যেমন কষ্ট হচ্ছে একবার ভেবে দেখ আমার কতটা কষ্ট হচ্ছে। তোকে আমি 10 মাস 10 দিন এই পেটে রেখেছিলাম,
কতটা আদর স্নেহ মায়া মমতা দিয়ে তোকে বড় করবার চেষ্টা করেছি। ভাগ্যক্রমে তোদের ছেড়ে এতটা বছর একা কাটাতে হলো। প্রতিটা রাত কেমন কেটেছে শুধু আমার আল্লাহ জানে, আর আমি জানি। কোনো বাবা মা তার সন্তানকে ছাড়া ভালো থাকতে পারে না। প্লিজ মা, আমাকে ক্ষমা করে দে। এক সন্তানকে হারিয়ে ফেলেছি, সেখানে তোকেও আমি হারাতে চাই না। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর দুইটা পায়ে ধরি। রুমা যখন কান্না করতে করতে রিয়ার পায়ে ধরতে যাবে, সাথে সাথে রিয়া রুমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও আম্মু, আমার ভুল হয়েছিল। আমি যদি তোমাকে প্রথমে সব কিছু বলে দিতাম তাহলে এত কিছু হতোই না। আচ্ছা এসব বাদ দে, যা ফ্রেশ হয়, আমি তোকে আজ নিজের হাতে খাইয়ে দিব। রিয়া ফ্রেশ হতে চলে গেল। রুমা নিচ থেকে খাবার নিয়ে আসলো, রিয়াকে খাওয়াই দিতে লাগলো। রিয়ার গলা দিয়ে খাবার নামতে না চাইলেও রিয়া পানি দিয়ে খেতে লাগলো। 2 লোকমান খেয়ে বলল, আম্মু আমি পারছি না, আমার বুকের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। আমার বোনটা ওই কবরে কিভাবে যে একা থাকছে। রিয়াকে বুকের জড়ি নিয়ে দুজন কান্না করতে লাগলো। রিয়া আর রুমাকে এক হতে দেখে সবাই অনেক খুশি হলো। 1 মাস পর আদিত্য আর তুলির বিয়ে, তাই সবাই সালেহা চৌধুরীর বাড়িতে চলে গেল। সারা বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখছে। রিয়া চাঁদের উপরে এক কানিতে দাঁড়িয়ে আছে। তখনই পিছন থেকে আদিত্য বলল, রিয়া, আমি বিয়ে করতে চাই না। কেন? রিয়া, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি তো আমার স্ত্রী। আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমি দ্বিতীয়বার বিয়ে করতে চাই না। হ্যাঁ, তুমি কেমন স্বামী? নিজেকে স্ত্রীকে এতটা অপমান হতে দেখেও চুপচাপ দাঁড়িয়ে দেখো, কাউকে কিছু বলার সাহসই পাও না, আর সেখানে বলো আমি তোমার স্ত্রী। শুনো, তোমার মতো স্বামীর আমার কোনো দরকার নেই। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তুমি তুলিকে বিয়ে করে সুখে থাকো। রিয়া কথাটা বলে নিচে চলে আসলো। রিয়া চলে যাচ্ছিল, তখনই রাফি রিয়াকে পিছন থেকে ডাক দিয়ে বলল, রিয়া আপু। কি আমার নামে বদনাম দেওয়ার সুযোগ খুঁজছো নাকি? না আপু, তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা, তাড়াতাড়ি বলো। আপু, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, তার উপরে ভাই আমাকে মেরেছিল, যার কারণে রাগের বশে আমি এমনটা করেছি। ওই পিকগুলো সব এডিট করা ছিল, আমাকে ক্ষমা করে দাও। আমি ভালো হয়ে গেছি, বিশ্বাস করো। আমি আর কোনোদিন মেয়েদের সম্মান নষ্ট করব না। আচ্ছা, আর ক্ষমা চাইতে হবে না, তুমি ভালো হয়ে গেলে ভালো। রিয়া কথাটা বলে নিচে চলে গেল। সবার সাথে টুকটাক কথা বলতে লাগলো। দুপুরের দিকে বরযাত্রী হিসেবে রিয়া ও গেল। রিয়া তুলিদের বাসে গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলো। আর এইদিকে আদিত্য রিয়ার দিকে এক নজরে তাকিয়ে আছে। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে তুলি আর আদিত্যে বিয়ে পড়ানো শুরু করে দিল। আদিত্যকে রেজিস্ট্রির খাতায় সাইন করতে বলে আদিত্য সাইন না করে বসে থাকে। আর এইদিকে রিয়া ওদের ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়। এক এক করে আদিত্যকে বলতে লাগলো, কি ব্যাপার দাদু ভাই, সাইন কেন করছো না? আদিত্য, এভাবে বসে আছো কেন? তোমার কি আমাকে বিয়ে করার কোনো ফিলিংস তো নেই? একের পর এক আদিত্যকে বলতে লাগলো সাইন করতে। আদিত্য কারোর কথা না শুনে উঠে পড়ল। আদিত্য তুলির দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। হোয়াট? কি বিয়ে করতে পারবে না মানে? দাদিমা, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমি তাকে অনেক ভালোবাসি। আমি তাকে ছাড়া কাউকে স্ত্রী হিসাবে মানতে পারবো না। বিবাহিত মানে কাকে বিয়ে করেছো তুমি? দাদিমা, আমার স্ত্রীকে তোমরা সবাই চেনো। সবাই চিনি মানে? কিন্তু আমি তোমাকে স্বামী হিসাবে মানি না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি এসব করে কি বোঝাতে চাচ্ছ? দেখো, বিয়ে করতে এসেছো, বিয়ে করে নাও। তুলি তোমাকে অনেক ভালোবাসে, মেয়েদের নিয়ে অনেক খেলেছো, এখন অন্তত ভালো হয়ে যাও। রিয়া দেখো, আমি তোমার বিয়ে করার পর থেকে আমি অনেকটা নিজেকে পরিবর্তন করে ফেলেছি। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। আপনার ভালোবাসার আর আমার দরকার নেই। আপনি বিয়ে করতে এসেছেন, বিয়ে করেন। বারবার এক কথা বলবে না প্লিজ। ওকে বলবো না। আমাদের যে বিয়ে হয়েছে তার প্রমাণ কি? হ্যাঁ দেখেন, হুদাই বেহুদা কথা বলেন না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। রিয়া, সত্যি তোমার সাথে ওর কোনো সম্পর্ক নেই? তাহলে ওই যে বলছে তোমার সাথে নাকি ওর বিয়ে হয়েছে। আদিত্য, আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলো না। আমার মেয়ে কখনো আমাকে না জানিয়ে বিয়ে করবে না। আমি আমার মেয়েকে চিনি। আমার মেয়ে কখনো কোনো ছেলেদের সাথে মিশে নাই, আর সেখানে নাকি আমাদের লুকিয়ে তোমাকে বিয়ে করবে। আঙ্কেল বিশ্বাস করেন, আমি মিথ্যা বলছি না। হ্যাঁ, আপনার মেয়ে অনেক ভালো, কিন্তু এটাও সত্যি যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। চুপ করে, আপনার সাথে আমার কিছুই হয়নি।
কিন্তু রিয়া আপু, আমার কেন জানি মনে হচ্ছে তুমি একটা মিথ্যা বলছো। দেখো, আমি যে ছবিগুলো এডিট করেছি ওই ছবিগুলোর মানুষ তুমি আর ভাইয়া ছিলে। রাফির কথা শুনে সবে অবাক হয়ে গেল। আদিত্য বলল, মানে ছবি এডিট করছো? কি বলিস? সবাই আমাকে ক্ষমা করে দিও। আসলে রিয়া আপুকে আমি প্রায় সময়ই ভাইয়ার রুমে যেতে দেখতাম। আমার কিছুটা সন্দেহ হইতো, তাই একদিন আমি ভাইয়ার জানালা দিয়ে লুকিয়ে ওইসব দেখে ফেলি। ভাইয়া আপুর সাথে যা করেছে, রিয়া আপু একটা কথাও বলেছিল না। রিয়া আপু ভাইয়ার স্পর্শগুলো অনুভব করতে থাকে। আমি সেদিন পুরো অবাক হয়ে গেছিলাম। আর তুলি আপুর সাথে যখন বিয়ে, সেইখানে রিয়া আপু থাকলে সমস্যা হবে। ভাইয়া ফুপির মতো সবাই তাড়িয়ে দিতে পারে, তাই আমি ছবিগুলো এডিট করে রিয়া আপুকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছিলাম। রাফির কথা শুনে রিয়া চুপ হয়ে যায়। রিয়ার আপু রেগে রিয়ার দিকে তাকিয়ে বলে, রিয়া, এসব কি বলছে রাফি? কি হলো? চুপ করে আছিস কেন? কথা বল। রাফি যা বলছে তা কি সত্যি? তোমরা তো রাফির কথা শুনতে পেলে, আর ইয়ার ব্যবহার দেখে বুঝতে পারছো আমি মোটেও মিথ্যা বলছি না। আর যদি বিশ্বাস না করো তাহলে আঙ্কেল আরেকটা প্রমাণ দিই। আপনার যে চিকিৎসার জন্য 5 লাখ টাকা রিয়া কোথায় পেয়েছে ওকে জিজ্ঞাসা করেন তো, এক রাতের ভিতরে কিভাবে পেল? আদিত্য, চুপ করবেন প্লিজ? কেন চুপ করবো বলো? এত টাকা কই পাইছিলে? রিয়ার আপু রেগে রিয়ার দিকে তাকিয়ে বলল, রিয়া, কোথায় পালাইছিলি? তোকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম, তুই আমাকে বলছো নাই, এড়িয়ে গেছস। হ্যাঁ আব্বু, আমার আর আদিত্যর বিয়ে হয়েছে। আর তোমাকে যে টাকা দিয়ে অপারেশন করেছি ওটা আমার দিনমোহরের টাকা ছিল। রিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রিয়ার আব্বু রেগে রিয়ার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, কি, তুই বিয়ে করে ফেলছিস? আমাদেরকে না বলে এত বড় সিদ্ধান্ত নিয়েছিস? আব্বু, আমার ওখানে উপায় ছিল না। আমি যদি টাকা না দিতাম তোমাকে আমি বাঁচাতে পারতাম না। আমার যে কোনোভাবেই হোক টাকাটা দরকার ছিল। তাই বলে বিয়ে করে নিবি? আমাদের একবার বলার প্রয়োজন মনে করলি না? আঙ্কেল, আপনি আপনার মেয়ের বিয়ের জন্য মারছেন, আর সে আপনাকে কতটা ভালোবাসে সেটা আপনি জানেন না? আপনি জানেন আপনার মেয়ে আপনাকে বাঁচাতে গিয়ে কী পথ ধরেছিল? শখের বসে বিয়ে করেছিলাম বলে আজ আপনার মেয়েকে তো এত ভালো দেখতে পাচ্ছেন। আদিত্য, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর একটা কথাও বলবেন না। যদি একটা কথা বলেন তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। ওকে, আমি কিছু আর বলবো না। রিয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার মতো এত ভালো স্ত্রীকে আমি হারাতে চাই না, যাকে এতটা কষ্ট দিলাম তারপর সেই সব সময় আমার কথা ভেবে গেছে। যে মেয়েটা সবার কথা ভাবতে জানে কিন্তু নিজের কথা ভাবে না, আমি সেই মেয়েটার কথা ভাবতে চাই। রিয়া, আমাকে প্লিজ ক্ষমা করো, আমাকে স্বামী হিসেবে কবুল করে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি কখনোই তোমাকে আর কষ্ট দেব না। আমি তোমাকে নিজের মন থেকে স্ত্রী হিসাবে মেনে নিয়েছি। দাদিমা, তোমার নাতনিকে বোঝাও না, আমি ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। দাদু ভাই, সব বুঝলাম। তুমি আমাদের না জানিয়ে কেন বিয়ে করলে? আর বিয়ে করলে ভালো কথা। তুমি রিয়াকে আমাদের বাড়িতে দেখেও কেন তুমি কাউকে বলনি ও তোমার স্ত্রী? আর রিয়াই বা কেন তোমার স্বামী হিসেবে মানছে না? দাদিমা আসলে আদিত্য বলতে যাবে, তখন রিয়া বলল, আমি বলতে না করেছিলাম আমি চাই না, তাই আদিত্য কাউকে কিছু বলে নাই। আর তুলি, তোমাকে এই অবস্থায় নিয়ে আসার জন্য ক্ষমা করে দাও। আমি জানতাম না আদিত্য আমাকে মন থেকে ভালোবাসে। আগে জানলে কখনোই দূরে আসতে দিতাম না, তাহলে আমি সবাইকে বলে দিতাম। যা বোঝার বুঝেছি। কাজী সাহেব ওদের দুজনকে নতুন করে বিয়ে দিয়ে দেন। আর রিয়া, আমাকে মাফ করে দিন। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তারপর তুমি কখনো প্রতিবাদ করনি। তুমি সত্যি অনেক ধৈর্যশীল মেয়ে। তুলি কথাটা বলে রিয়াকে আদিত্যর সামনে বসিয়ে দিল। আর এদিকে কাজী সাহেব সব কিছু ঠিক করে ওদের দুজনকে বিয়ে পড়িয়ে দিল। আর রাফি বলল, তুলি, তুমি কিছু মনে করলে? তোমাকে আমি বিয়ে করতে চাই। তোমাকে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভাইয়ার হবু বউ বলে কিছু বলি নাই। বিয়ে করতে পারি একটা শর্তে, লুচ্চামি ছেড়ে দেবে। তুলি কথা শুনে সবে হেসে দিল। তারপর রাফি মাথা নিচু করে লজ্জা মাখা কণ্ঠে বলল, বউ থাকলে আবার লুচ্ছমি করতে যাব কেন? বিয়ে তো করে দেখো। আদিত্যের আব্বু আম্মু তুলির আব্বু আম্মুর সাথে কথা বলে রাফি আর তুলির বিয়ে দিয়ে দিল। দুজন গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আদিত্য রিয়ার পাশে বসে ও হাতটা শক্ত করে মুখের সাথে জড়িয়ে ধরে সারা রাস্তা চলে গেল। বাসে গিয়ে যার যার বাসরুমে বসিয়ে দিয়ে আসলো। আদিত্য আর রাফিকে ওর কাজিনরা ধরে রাখছে। আদিত্য সবার সামনে বলে উঠল, উফ, এ তোরা ছাড়বি? আমার না বাসর রয়েছে, রাবির তো হয় নাই, ওকে যেতে দে। আর সাথে তোদের মায়া হলে
আমাকেও যেতে দে ভাই। আদিত্যর কথা শুনে সবাই হাসতে লাগলো। আদিত্যর আব্বু আম্মু আর রিয়ার আব্বু আম্মু কিছুটা লজ্জা পেয়ে গেল। সালেহা চৌধুরী বলল। ওদের যেতে দাও, তোমরা ধরে রেখো না। সালেহা চৌধুরীর কথা শুনে আদিত্য আর রাফিকে ছেড়ে দিল। আদিত্য তো দৌড়ে বাসর ঘরে চলে গেল। আদিত্য বাসর ঘরের সামনে গিয়ে হাঁটুর উপরে হাত রেখে হাঁপাতে লাগলো। তারপরে রুমে ঢুকে রিয়ার দিকে যেতে লাগলো। এতক্ষণ পর আসার সময় হলো? আমি কি করব, ওরা তো ছাড়তে চাইছিল না। ভালো, এখন ঘুমিয়ে যাও। ঘুমাবে কে? বাসরা থেকে ঘুমায় নাকি? ইয়া, বাসর রাত কয়বার করতে চাও? একবার হয়েছে সারা রাত ঘুমাইতে দাও নাই। এই বাসর রাতে আমি ঘুমাবো আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবা। তাই নাকি? আচ্ছা, আগে কাছে যাই। রিয়ার কাছে গিয়ে আদিত্য রিয়ার পাশে বসলো। রিয়ার দুইটা হাত ধরে বলল। আচ্ছা, তুমি তখন মিথ্যা বললে কেন? তুমি তো আমাকে বলতে না করনি। আমি ইচ্ছে করে কাউকে কিছু বলিনি। আমি মিথ্যা বলেছি এই জন্য আমার স্বামীর চরিত্রের বিষয় আমি জানি। আমি চাই না আমার স্বামীর চরিত্রের ব্যাপারে কেউ জেনে যাক, আর আমার স্বামীকে সবাই ছোট নজরে দেখুক। আমার স্বামী আগে কেমন ছিল সেটা অতীত। এখন আমি আমার স্বামীকে পরিবর্তন করতে চাই, তাই আমি আমার স্বামীকে কার কাছে ছোট হতে দিতে পারবো না।